তুমি একটা চাদর বিছিয়ে নাও যাতে বিছানা নোংরা না হয়। আর চিন্তা করো না, তোমার ব্যথা হবে না। আমি কলে হাত ধুবার সময় খেয়াল করলাম কাকিমা বাথরুমে যাচ্ছেন। কাকিকে বললাম, কাকি, আর একটা পরীক্ষা করা বাকি আছে। এই বলে আমি বাথরুমে চলে গেলাম। বাথরুমটা পুরো অন্ধকার, কোনো আলো নেই। আমি কাকিমাকে বললাম, এখানে তো কিছু দেখা যাবে না, তাই ঘরের টর্চ জ্বালিয়ে করতে হবে। আমার নাম জয়। আমি আমাদের গ্রামের থেকে প্রথম ডাক্তারিতে চান্স পাই, তাই গ্রামের লোক আমাকে নিয়ে খুব গর্বিত। ঘটনাটা তখনকার, যেবার আমি প্রথম গরমের ছুটিতে বাড়িতে আসি। সকাল সন্ধ্যা গ্রামের লোক নানা রোগ নিয়ে আমার কাছে চলে আসে, কারণ তারা ভাবে আমি ডাক্তার হয়ে গেছি। আর আমিও তাদের নিরাশ করি না, কারণ তারা আমায় খুব ভালোবাসে। তবে তাদের বেশিরভাগই জ্বর সর্দি নিয়ে আসে, তাই আমি তাদের কিছু ওষুধ দিয়ে দেই যাতে তারাও খুশি হয়। এই রকমভাবে আমার ছুটির দিনগুলি বেশ ভালোই কাটছিল। তারই মধ্যে একদিন খবর এলো আমার দিদিমার খুব শরীর খারাপ। মা আর বাবাকে যেতে হবে, বোনেরও স্কুল ছুটি, তাই সেও যাবে। তাই বাড়িতে রয়ে গেলাম একা আমি। কিন্তু আমার খাবার ব্যবস্থা কী হবে তা নিয়ে মা পড়ে গেলেন ভীষণ চিন্তায়। তখনই মুশকিল আসান হয়ে দেখা দিলেন আমাদের পাশের বাড়ির কাকিমা, যিনি আমাকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। তিনি মাকে বললেন, দিদি, জয় তো আমার ছেলের মতো, তোমরা ওকে নিয়ে কোনো চিন্তা করতে হবে না, ও আমাদের বাড়িতে খাবে। তাই মার আর কোনো চিন্তা রইল না। পরদিন সকালবেলা মা, বাবা ও বোন রওনা দিলেন দিদিমার বাড়ির উদ্দেশ্যে। তাই সকাল থেকে বাড়ি ফাঁকা। এরই মাঝে কয়েকজন এসেছিল ওষুধ নিতে, তারপর আর কোনো কাজ না থাকায় ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ ঘুম ভাঙল কাকিমার ডাকে। কিরে জয়, খেতে হবে না? দুপুর হয়ে গেছে, যা স্নান সেরে তাড়াতাড়ি আমদের বাড়ি চলে আয়। আমিও তাড়াতাড়ি স্নান সেরে কাকিমাদের বাড়ি গিয়ে দেখি তিনি দুইজনের জন্য খাবার বেড়ে বসে আছেন। এখানে বলে রাখা ভাল যে কাকিমা বাড়িতে একাই থাকেন। কাকু শহরে চাকরি করেন ও তাদের একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেছে। কাকিমা একটু মোটা ধরনের মহিলা, গায়ের রং একটু চাপা, কিন্তু মুখটা খুব সুন্দর। বাড়িতে হালকা শাড়ি আর ম্যাক্সি পরে থাকেন। ম্যাক্সিতে কাকিতে বেশি সুন্দর লাগে। ঢিলে ঢালা ম্যাক্সিতে কাকির সৌন্দর্য পাড়ার সবার মন কাড়ে। আমি যেতেই কাকিমা বললেন, তাড়াতাড়ি খেতে বসে পড়। আমরাও খুব খিদে পেয়েছিল, তাই তাড়াতাড়ি খাইয়ে নিলাম। খাবার শেষ করে দুজনে একসাথে কলপরে যাই, আমি হাত ধুতে আর কাকিমা বাসন মাজতে। তখন খেয়াল করলাম কাকিমা ঠিক মতো বসতে পারছে না। আমি ব্যাপারটা খাবার সময়ও খেয়াল করেছিলাম। দেখে মনে হলো যেন ওনার বসতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি আর কিছু বললাম না। হাত ধুয়ে সোজা চলে এলাম ঘরে। ভাবলাম এখন আর বাড়ি গিয়ে কাজ নেই, এখানে কাকিমার সাথে বসে দুপুরটা কাটিয়ে দেব। কিছু সময় পরে কাকিমা ঘরে আসলেন, হাতে পানের সাজি নিয়ে। বাঙালি মহিলাদের ভাত খাওয়ার পর পান খাওয়াটা যেন একটা নিয়ম। ওইদিকে কাকিমা নিচে বসে পান সাজাতে লাগলেন, আর আমি খাটে বসে তাকে দেখছিলাম আর তার সাথে গল্প করতে লাগলাম নানা কথা নিয়ে। তখনও দেখলাম কাকিমা একটু অন্য রকম হয়ে বসে রয়েছেন, যেন সহজভাবে বসতে পারছেন না। ওইবার আমি আর থাকতে না পেরে জিজ্ঞাসা করে বসলাম, কাকিমা, তোমার কি হয়েছে? আসার পর থেকে খেয়াল করছি তুমি ঠিক মতো বসতে পারছো না, মনে হচ্ছে তোমার বসতে খুব কষ্ট হচ্ছে। কাকিমা বলল, না রে জয়, ওই রকম কিছু না, আসলে বয়স হয়েছে তাই। না কাকিমা, ব্যাপারটা অত সহজ না। আমি একটু পণ্ডিতগিরি দেখিয়ে বললাম, আমি ডাক্তার, তাই আমাকে ফাঁকি দিতে পারবে না। কাকিমা এবার হেসে বলল, বড় ডাক্তার এসেছেন, একবারে সব বুঝে গেছেন। আমি বললাম, তো তেমন কিছু না। আমি এবার নাছোড়বান্দা, না সত্যি করে বলো, কি হয়েছে তোমার? কাকিমা এইবার আমার চাপের কাছে হার মানলেন। কি বলবো তোকে, প্রায় 2 মাস ধরে তলপেটে খুব ব্যথা, বসলে উঠতে পারি না। আমি কাকিমার কথা শুনে কেমন যেন মনে মনে উৎসাহী হয়ে গেলাম। ভাবলাম ব্যাপারটা এগিয়ে নিয়ে যাই, দেখি কি হয়। জিজ্ঞাসা করলাম, তাহলে ডাক্তার দেখাওনি কেন? তোর কাকুকে বলেছিলাম, কিন্তু তার তো আর সময় হয় না। বুঝলাম কাকুর প্রতি অভিমান আছে। মনে মনে ভাবলাম, দেখি কিছু কাজ হয় নাকি। কোথায় ব্যথা বলতে কাকিমা তলপেটের দিকে দেখালেন। আমি বললাম, পরীক্ষা করে দেখতে হবে কি হয়েছে। কাকিমা একটু অস্বস্তিতে পড়ে গেলেন, কিন্তু আমাকে থামতে বলতে পারছেন না ব্যথার জন্য। আবার আমার সাথে খোলামেলাভাবে কথাও বলতে পারছে না, লজ্জা আর সম্মানের কারণে। আমি পর্যবেক্ষণ করে অনেক কিছু দেখতে পেলাম।
বন্ধুরা, ইউটিউবের কড়া নিয়মের কারণে এসব ঘটনা সরাসরি বলা যাচ্ছে না। তোমরা কমেন্টে দেয়া লিংক থেকে আমার ওয়েবসাইট ভিজিট করো, সেখানে একদম খোলামেলা গল্প দেয়া আছে। এ সময় যা যা দেখেছি তা দেখার পর মনে এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। ভাবলাম কাকির রোগের চিকিৎসা আমারই করতে হবে। আমার কাছে একটা যন্ত্র আছে যেটা দিয়ে কাকি সরাসরি চিকিৎসা করাতে রাজি নাও হতে পারে, তাই আমি একটা পরিকল্পনা করতে লাগলাম। ওইদিকে বিকেল হয়ে যাচ্ছিল, তাই ওই দিনের মতো কাজ শেষ করে কাকিমাকে বললাম, তোমার রোগটা আমার ভাল ঠেকছে না, অনেক দিন যত্ন না নেয়ার কারণে জটিল হয়ে গেছে। আমি কয়েকটা ওষুধ দিচ্ছি, 2 দিন দেখো, যদি না সারে তবে ছোট্ট অপারেশন করতে হবে। কাকিমা আমার অপারেশনের কথা শুনে কাকি উঠে বসে পড়লেন আর বললেন, কি বলছিস জয়, অপারেশন? যা শুনে তিনি কিছুটা ভয় পেয়ে গেলেন। তখন আমি তাকে বুঝিয়ে বললাম, কাকিমা, ভয়ের কিছু নেই, ছোট্ট অপারেশন, তা আমি এখনই করতে পারবো। আর ওষুধ তো দিলাম, যদি তাতে ঠিক হয়ে যায় তাহলে ওটার কোনো দরকার নেই, কিন্তু রোগটা আর ফেলে রাখা যাবে না। এমনই দেরির কারণে অনেক জটিল হয়ে গেছে, আর দেরি করলে সারানো মুশকিল হয়ে যাবে। কথা শেষ করে দুইজনে উঠে পড়লাম। কাকিমা নিজেকে গুছিয়ে নিলেন, তারপর একসাথে কলপাড়ে রওনা দিলাম। আমি কলে হাত ধোবার সময় খেয়াল করিলাম কাকিমা বাথরুমে যাচ্ছেন। কাকিকে বললাম, কাকি, আর একটা পরীক্ষা করা বাকি আছে। এই বলে আমি বাথরুমে চলে গেলাম। বাথরুমটা পুরো অন্ধকার, কোনো আলো নেই। আমি কাকিমাকে বললাম, এখানে তো কিছু দেখা যাবে না, তাই ঘরে টর্চ আছে। তিনি প্রতিউত্তরে শুধু হ্যাঁ বললেন। কোথায় বলতেই তিনি সেটা ঘরে টেবিলের ওপরে আছে জানালেন। আমি দৌড়ে গিয়ে টর্চ নিয়ে এলাম। কাকিকে বসতে বলে আমি টর্চ দিয়ে পরীক্ষা করলাম, শেষবারের মতো। হাত দিয়ে ভালো করে পরীক্ষা করে অনেক কিছু বুঝতে পারলাম। এরপর হাত ধুয়ে রাতে খেতে আসার সময় ওষুধ নিয়ে আসব বলে বাড়ি চলে আসলাম। আগের দিন বিকেলবেলা কাকিমার রোগ পরীক্ষার নাম করে অনেক কাজ করেছি, কিন্তু আমার মন চাইছে কাকিমাকে ভালো করে একটা ট্রিটমেন্ট দিতে হবে। রাতে তাদের বাড়ি খেতে গিয়ে আমি পূর্ব কথা মতো তাকে কয়েকটি ওষুধ দিয়ে আসি। আসলে সেগুলো ছিল হজমের ওষুধ, যা দিয়ে তার ব্যথা কমার কোনো কারণ ছিল না। যাতে পরের দিন আমার প্ল্যান অনুযায়ী অপারেশনের বাহানায় কাকিমাকে চিকিৎসা দিতে পারি। পরদিন সকালের দিকে গিয়ে একবার তাকে জিজ্ঞেস করে আসি তার ব্যথা কমেছে কিনা। আমার প্ল্যান মতো তিনি উত্তর দিলেন, না, তার ব্যথা কমেনি। ওইদিকে আমি মনে মনে খুশি হয়ে কিন্তু মুখ বেজার করে কাকিমাকে জানালাম, আজ সারা দিন ওষুধটা খেয়ে দেখো, যদি ব্যথা কমে তবে ঠিক আছে, না হলে কাল অপারেশন করতেই হবে। এই কথা বলে চলে এলাম। ওইদিকে আজ সারা দিন আমি বাড়িতে একা, তাই আমার প্ল্যান এর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস অচেতন করার ওষুধ জোগাড় করতে শহরে চলে গেলাম। ওইদিকে কাকিমাকে বলে গেলাম, কিছু বই আনতে শহরে যাচ্ছি, ফিরতে রাত হতে পারে। অচেতন করার ওষুধ জোগাড় করা সহজ ব্যাপার নয়, তাই আমি এক সিনিয়র মেডিকেল ছাত্রের সাহায্যে নিজের মেডিকেল ছাত্রের পরিচয় দিয়ে অনেক কষ্টে ওষুধটা জোগাড় করলাম, যা দিয়ে কোনো ব্যক্তিকে প্রায় 5 ঘন্টা এমনভাবে অচেতন করে রাখা যায় যে কিছুই টের পাবে না। যাই হোক, ওষুধ জোগাড় করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে গেল। তাই রাতের বেলা কাকিমার বাড়ি খেতে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম ব্যথা কেমন। তিনি আগের মতো জবাব দিলেন, না, ওষুধে কোনো উপকার হয়নি। আমি জবাবে বললাম, আজ রাতটা দেখি, না হলে কাল অপারেশন করতেই হবে। যা শুনে কাকিমার মুখটা কেমন ভীত ও গম্ভীর হয়ে গেল। কাকিমা যে অপারেশনকে ভয় পাচ্ছে তা বুঝতে পারলাম। তাই আমি তাকে বুঝালাম, কাকিমা, ভয়ের কোনো কারণ নেই, ছোট্ট অপারেশন, তোমায় ব্যথা হবে না। কাকিমা আমার কথায় কিছুটা আশ্বস্ত হলেও আবার জিজ্ঞেস করলেন, জয়, অপারেশন কি খুব জরুরি? আমি বললাম, হ্যাঁ, না হলে ইনফেকশনের ভয় থাকবে। এই কথা বলে আমি বাড়ি ফিরে এলাম, কিন্তু মনের মধ্যে তখন একটাই কথা, কখন সকাল হবে, কখন কাকিমার অপারেশন করতে পারবো। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে সোজা চলে গেলাম কাকিমাদের বাড়ি। কাকিমা খুব ভোরে ঘুম থেকে ওঠেন। আমি গিয়ে দেখলাম তিনি চা রেডি করে রেখেছেন। আমি চা খেতে খেতে তাকে আবার প্রশ্ন করলাম, তোমার ব্যথার কি অবস্থা এখন? তিনি মাথা ঝুঁকিয়ে বড় দুঃখের সাথে বললেন, না রে জয়, ব্যথা একদম কমেনি। আমি কথাটা শুনে মনে মনে খুব খুশি হলাম, কিন্তু মুখে একটা চিন্তার ভাব নিয়ে তাকে জানালাম, কাকিমা, আর কোনো উপায় নেই, অপারেশনটা করতেই হবে। যা শুনে তিনি আবারও চিন্তিত হয়ে বললেন, জয়, আর কিছুদিন দেখলে হয় না, সবে তো মাত্র একদিন ওষুধ খেলাম।
আমি সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিয়ে বললাম, না কাকিমা, তোমার যা রোগ তা ওষুধে সারবে না মনে হচ্ছে। তবুও আমি একবার চেষ্টা করলাম, কিন্তু এর পরেও অপারেশন না করলে বিপদ হতে পারে। আমার কথা শুনে কাকিমা আরও ঘাবড়ে গেলেন, বললেন, দাঁড়া, তোর কাকুকে একবার জিজ্ঞেস করে দেখি। এটা শুনে আমি মনে মনে কিছুটা ভয় পেয়ে গেলাম যে এবার আমার প্ল্যানটা না ভেস্তে যায়। এমন সময় কাকিমা বললেন, জয়, তোর কাছে মোবাইল আছে না? আমাকে একটু দে না, তোর কাকুর সাথে কথা বলে দেখি তিনি কি বলেন। আমি মন না চাইলেও অনিচ্ছা সহকারে মোবাইলটা তাকে দিলাম। তিনি মোবাইলে কাকুকে সব ঘটনাটা বললেন। শুনে তিনি বললেন, জয় এই বিষয়ে সব জানে, তাই সে যেটা ভালো বুঝবে সেটাই করা উচিত। আর ও যদি বলে অপারেশন করা জরুরি, তাহলে তা করিয়ে নেওয়া ভালো। কাকুর সাথে কথা বলে কাকিমা এবার যেন অনেকটা হালকা হলেন, আর আমি মনে মনে খুব খুশি হলাম, কারণ আজ কাকুর পারমিশন নিয়ে আমি কাকিমার চিকিৎসা করব। কাকি জিজ্ঞাসা করলেন, জয় তাহলে কখন করবি? আমি কিছুটা ডাক্তারি ঝেড়ে বললাম, তুমি সকাল 10টার দিকে পেট ভরে খেয়ে নিবে আর ভালো মতো স্নান করে নেবে। আমি তোমাকে ওষুধ দিয়ে অচেতন করে নেব, তুমি বুঝতেই পারবে না কখন কি হয়েছে। যা শুনে কাকিমা বললেন, তাই নাকি, তাহলে খুব ভালো। আমি বললাম, তুমি ঘুম থেকে উঠে দেখবে সব শেষ। তাহলে আমি এখন যাই, 12টার দিকে আসব, তুমি রেডি থেকো। 12টার সময় আমি চলে আসলাম কাকিমাদের বাড়ি, অচেতন করার ওষুধ আর আমার যন্ত্র নিয়ে। ঘরে গিয়ে দেখি যে তিনি রেডি হয়ে বসে আছেন। আমি সাথে সাথে তাকে বললাম, কাকিমা, একটা বড় চাদর বিছিয়ে নাও, না হলে বিছানা নোংরা হয়ে যাবে। তিনি একটা চাদর এনে বিছানায় পেতে দিলেন। এরপর আমি অচেতন করার ওষুধ দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতেই তিনি আস্তে আস্তে অচেতন হয়ে পড়লেন। আমি পরীক্ষা করে নিলাম যে তিনি ওষুধের প্রভাবে সম্পূর্ণরূপে অচেতন কিনা। এবার আমি চিকিৎসা শুরু করলাম। বড় একটা সাপোজিটার তৈরি করে নিলাম। বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কিসের কথা বলছি। আস্তে আস্তে চিকিৎসা করতে লাগলাম। প্রায় 3 ঘন্টা এক নাগারে কাকিমার চিকিৎসা করার পর ক্লান্তি লাগছিল। এদিকে কাকিমা বুঝতে পারলেন না কি কি হয়েছে এই 3 ঘন্টায়। একটু পর আমি সব গুছিয়ে নিলাম। এরপর পাশে রাখা জলের বোতল থেকে জল নিয়ে ছিটিয়ে দিলাম তার চোখে মুখে। এতে তিনি কিছুটা স্বাভাবিক হয়ে এলেন। কষ্ট করে সামান্য উঠে বসে আমার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, জয়, আমার একটু ব্যথা হচ্ছে, কি করেছিস তুই? আমি আমতা আমতা করে জবাব দিলাম, অপারেশনের পর ওই রকম একাক্ত হয়, 2-1 দিন ওষুধ খেলে ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি আছে, ওষুধ দিয়ে দেব, 2-1 দিনে সব ঠিক হয়ে যাবে। আর তুমি এখন বেশি নড়াচড়া করো না, একটা বালিশ দিয়ে সোজা হয়ে শুয়ে থাকো, আমি চা করে আনছি। তারপর চলে গেলাম রান্নাঘরে চা বানাতে। মনের অনেকটা আশঙ্কা কেটে গেল যে কাকিমা কিছু ধরতে পারেননি, আমার কথা সরল মনে বিশ্বাস করে নিয়েছেন। আমি চা করে নিয়ে গেলাম কাকিমার কাছে। তিনি তখন বিছানায় শুয়ে রয়েছেন। আমি তাকে চা খাবার জন্য ডেকে উঠে বসতে বললাম। তিনি অনেক চেষ্টা করেও উঠে বসতে পারলেন না। সদ্য চিকিৎসা করেছি তো, তাই একটু ব্যথা হচ্ছে। তারপর কাকিমার সাথে চা খেতে খেতে তাকে আরও ভালোভাবে বুঝিয়ে বললাম, যাতে তিনি কোনো রকম সন্দেহ না করেন। তাই তাকে কিছু মিথ্যে গল্প বানিয়ে বললাম, কাকিমা, তোমার রোগটা খুব জটিল ছিল, যা তোমাকে আগে জানায়নি, কারণ তুমি ভয় পেয়ে যাবে। আমি তো আছি, সেটা কয়েকদিনের মধ্যে সরিয়ে ফেলব। আর এখন থেকে তুমি যতদিন ঠিক না হয়ে উঠছ, আমি তোমার সাথেই থাকব। এই বলে চা শেষ করে কাকিমাকে আবার বিশ্রাম নিতে বলে নিজেও চলে গেলাম রাতের খাবারের ব্যবস্থা করতে।